নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। কাপালিদের ছোট বউ চুপি চুপি এসে বললে, বামুন দিদি একটা কথা বলবো, এক খুচি চাল ধার দিতে পারো? মুশকিল করলি ছোট বউ, তোদের চাল কি বাড়ন্ত? মোটে নেই, কাল ছোলা সেদ্ধ খেয়ে আছে সব। না হয় ছোট ছেলেটিকে দুটো ভাত দিও এখন দিদি, আমরা যা হয় করব এখন। অনঙ্গবউ কি ভেবে বললে, একটু দাঁড়া, এসেছিস যখন তখন নিয়ে যা এক খুচি চাল, ওতে আমাদের কতদিনের সাশ্রয় বা হতো। কাপালি বউ চাল আঁচল পেতে নিয়ে বললে, এক জায়গায় কচুর শাক আছে, তুলতে যাবে বামুন দিদি? গেরামে তো কচুর শাক নেই, যে যেখান থেকে পারছে তুলে নিয়ে যাচ্ছে। গাঙের ধারে এক জায়গায় সন্ধান করেছি, ঢের কচুর শাক হয়ে আছে, দুজনে চলো চুপি চুপি তুলে আনি। চল, আজ দুপুরে যাব, চাল তো নেই, যা দেখছি ওই খেয়েই থাকতে হবে দুদিন পরে। কাপালি বউ হেসে বুড়ো আঙ্গুল তুলে নাচিয়ে বললে, লবডঙ্কা, তাই বা কোথায় পাচ্ছ বামুন দিদি? কাওড়া পাড়ার মাগি মিনসে এসে গাঙের ধারের যত শুশনি শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক তুলে উজাড় করে দিয়ে যাচ্ছে রাত দিন। গিয়ে দেখো যে কোথাও নেই। আমি কি খোঁজ করিনি বামুন দিদি? ওই খেয়ে আজ দুদিন বেঁচে আছি, ওই সব শাক আর ছোলা সেদ্ধ। তোমার কাছে মিথ্যে কথা বলে বড়াই করে কি করব? বিশ্বেষ মশাইয়ের বাড়ি মিটিং বসেছে, বর্তমান সমস্যা নিয়ে আলোচনার জন্যই মিটিং। তবে কাপালি পাড়ার লোক ছাড়া অন্য কোনো লোক এতে উপস্থিত নেই। ক্ষেত্র কাপালি বললে, এখন ধান আমাদের দেবেন কিনা বলুন বিশ্বেষ মশাই। বিশেষ মশাই অনেকক্ষণ থেকে সেই একই কথা বলছেন, ধান নেই, তার দেব কি? আমার গোলা খুঁজে দেখো। অধর কাপালি বললে, আমাদের পাড়াটা আপনি কর্জ দিয়ে বেচিয়ে রাখুন, আসছে বারে আপনার ধার এক দানাও বাকি রাখবো না। বিশ্বেষ মশাইয়ের বাঁ দিকে গঙ্গাচরণ অনেকক্ষণ থেকে বসে আছে। সে এসেছিল ধান চাল সম্বন্ধে একটা ব্যবস্থা করা যায় কিনা বিশ্বাস মশাইয়ের সাহায্যে সেই চেষ্টায়। এত বড় মিটিং এর মধ্যে এসে পড়বে তা কি সে ভাবেনি? সে চুপ করে বসে আছে। হঠাৎ তার দিকে ফিরে বিশেষ মশাই বললেন, পণ্ডিত মশাই, আপনি এই নিন গোলার চাবি, এদের গিয়ে খুলে দেখান ওতে কি আছে। বিশ্বেষ মশাই চাবিটা গঙ্গাচরণের সামনে ছুঁড়ে ফেলে দিতেই ক্ষেত্র কাপালি বলে উঠল, গোলা দেখতে হবে না, আমরা জানি ও গোলাতে আপনার ধান নেই। চটে উঠে বিশ্বাস মশাই বললেন, তবে কোথায় আছে? আপনি ধান লুকিয়ে রেখেছেন বাড়িতে, তুমি দেখেছ? দেখতে হবে না, আমরা জানি। কথা শেষ করে ক্ষেত্র কাপালি মিটিং ছেড়ে উঠে চলে গেল। অধর কাপালি অনুনয়ে সুরে বললে, শুনুন বিশেষ মশাই, আপনি পাড়ার মা বাপ, এই বিপদে যদি আপনি না বাঁচান তবে ছেলে পিলে নিয়ে কোথায় দাঁড়ায় বলুন দেখি। অমন করবেন না, ধানের ব্যবস্থা আজ করে দিতেই হবে আপনাকে। বিশ্বাস মশাই দাঁত খিচিয়ে বললেন, অমনি বলে সবাই, তুমি তো আমার ঘাড়ে ফেলে দিয়ে দিব্যি নিশ্চিন্তি হলে, তারপর ঠেলা সামলায় কে শুনি? আমার ধান নেই, একটু দয়া করুন, একটু আমাদের দিকে চান। আজ দুদিন বাড়িতে একটা চালের দানা কারো পেটে যায়নি, সত্যি বলছি। বেশ, তুমি আধখাটা চাল ঘর থেকে নিয়ে যাও না, তাতে কি, না হয় আমি এক মুঠো কম খাবো। সে কথা তো বললেই হয়, কি বলেন ঠাকুরমশাই? গঙ্গাচরণ চুপ করে রইল। এ কথায় সায় দিলে পাড়ার লোকে তার উপর চটে যাবে। সবাইকে নিয়ে বাস করতে হবে যখন, কাউকেই সে চটাতে চায় না। সভা বেশিক্ষণ চলল না। বিশেষ মশাইয়ের কাছে যারা দরবার করতে এসেছিল সবাই বুঝলে এখানে ডাল গলানো শক্ত, যে যার বাড়ি চড়ে গেল। গঙ্গাচরণ সুযোগ পেয়ে বললে, বিশেষ মশাই, আমি কি না খেয়ে মরব? কেন? বাজারে চাল অমিল, আর দুদিন পরে উপোস শুরু হবে, কি করি পরামর্শ দিন। আমার বাড়ি থেকে 2 কাঠা চাল নিয়ে যাবেন। তা কদিন চলবে বলুন? কেন? আমার বাড়ির পুষ্যি 2-3 জন, ও 2 কাঠা চাল নিয়ে কদিন খাবো? আমার স্থায়ী একটা ব্যবস্থা না করলে বিপদের দিনে আমি কোথায় যাই? পাঠশালা চালাই কি খেয়ে? আমার ধান চাল থাকতো তো বলতে পারা যেত, কিন্তু আমার তা নেই। আজ 2 কাঠা চাল নিয়ে যান, দিচ্ছি। গঙ্গাচরণ চাল নিয়ে চলে গেল। সে রাত্রে বিশেষ মশাই আহারাদির পর পুকুর পাড় থেকে গরু আনতে গিয়েছেন।
কারণ সেখানেই তার গোয়াল। এমন সময় দুজন লোককে গাছের আড়ালে দেখে বলে উঠলেন, ওখানে কে? তোর বাবা। সঙ্গে সঙ্গে তারা বিশেষ মশাইয়ের মাথায় সজোরে এক লাঠি বসিয়ে দিলে। এরপর ওরা তাকে পুকুর পাড়ের বাবলা গাছের সঙ্গে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললে। বিশ্বাস মশাইয়ের জ্ঞান রইল না বেশিক্ষণ, মাথার যন্ত্রণায় ও রক্তপাতে। জ্ঞান হয়ে প্রথমেই দেখলেন সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে। তার বিধবা বড় মেয়ে তার মুখের উপর ঝুঁকে পড়ে কাঁদছে। বিশ্বাস মশাই বলে উঠলেন, ডাকাত ডাকাত। বড় মেয়ে সৌদামিনী বললে, ভয় কি বাবা, আমি আমি যে, এই দেখো। বিশ্বাস মশাই ফ্যাল ফ্যাল চোখে সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে চুপ করে রইলেন। সৌদামিনী বললে, বাবা কেমন আছো? বিশ্বাস মশাই একবার ডাইনে বাঁয়ে সতর্কতার সঙ্গে চেয়ে দেখে চুপি চুপি বললেন, সব নিয়ে গিয়েছে। কি বাবা? সেই সব। তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক আছে। সেই যে 2.5 তোলা আছে বস্তা। কিছু নেয়নি, আমাকে নিয়ে গিয়ে দেখা মা। সৌদামিনী বাপের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললে, তুমি সেরে সেমলে ওঠো, আমি কি মিথ্যি বলছি তোমারে? আর উপর যে বস্তা রেখিলে তা কেউ নেয়নি। তক্তপোষের তলায় যে বস্তা ছিল। সব ঠিক আছে, নেবে কে? এই সময় গঙ্গাচরণ ঘরে ঢোকাতে ওদের কথা বন্ধ হলো। গঙ্গাচরণ পাশে বসে বললে, কেমন আছেন বিশ্বাস মশাই? আছি একরকম। গঙ্গাচরণ মুরব্বিয়ানাভাবে বললে, হাতটা দেখি। বিজ্ঞের মতো মুখ করে পরে বিশ্বাস মশাই নাড়ি পরীক্ষা করে বললেন, সৌদামিনী উদ্বিগ্ন সুরে বললে, কিরকম দেখলেন পণ্ডিত মশাই? ভালো, তবে কফের ধাত একটু প্রবল হয়েছে। সৌদামিনী উদ্বিগ্ন সুরে প্রশ্ন করলে, তাতে কি হয়? হবে আর কি, তবে বয়স হয়েছে কি না, কফের আধিক্য। ভালো করে বলুন, মানে জিনিসটা ভালো নয়। বিশ্বাস মশাই স্বয়ং এবার মিনতি সুরে বললেন, আমাকে এবার চাঙ্গা করে তুলুন পণ্ডিত মশাই, আপনি 10 সের চাল নিয়ে যাবেন। থাক থাক, তার জন্য কি হয়েছে? সৌদামিনী কিন্তু ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠল, না, আজই নিয়ে যাবেন খন, ধামা আমি দেব। বিশ্বাস মশাই বললেন, এখন নয়, সন্ধ্যের পর, কেউ টের না পায়। গঙ্গাচরণ এ অঞ্চলে কবিরাজিও করে, কিন্তু কবিরাজি এখানে ভালো চলে না, কারণ এখানকার সবার সারকুমারী মতো। সে এক অদ্ভুত চিকিৎসার প্রণালী। জ্বর যত বেশি হোক, তাতে স্নানাহারের কোনো বাধা নেই। 2-4 জন সেরেও ওঠে, বেশিরভাগই মরে। তবুও ও মতের লোক কখনো ডাক্তার বা কবিরাজ দেখাবে না, মরে গেলেও না। গঙ্গাচরণ কথাটা জানে, তাই বললে, আপনার সেই সারকুমারী মতের ফকির আসবে নাকি? না, সেবার জলজান্ত নাতিটাকে মেরে ফেললে ও মতে আমি আর নেই। ঠিক তো, দেখুন, তবে আমি চিকিৎসা করি মন দিয়ে। সৌদামিনী বলে উঠল, আপনি দেখুন তো ভালো করে, আমি ও মতের আর কাউকে যেতে দেব না বাড়িতে। চাল নিয়ে যাবেন সন্ধ্যের পর। 2 দিন পরে বিশ্বাস মশাই একটু সুস্থ হয়ে উঠলেন। একদিন গঙ্গাচরণ দেখলে বিশ্বাস মশাই বিছানায় উঠে বসে তামাক খাচ্ছেন। গঙ্গাচরণ শুনলে এ গ্রামের থেকে বিশ্বাস মশাই উঠে যাচ্ছেন। জিনিসপত্র বাঁধা ছাদা হচ্ছে। বাইরে 8-10 খানা গরুর গাড়ি চাকার দাগ। রাত্রে ওই গাড়িগুলো যাতায়াত করেছে বলেই মনে হয়। গঙ্গাচরণ বুঝতে পারলে বিশ্বাস মশাই মজুদ ধান চাল সব সরিয়ে দিয়েছেন রাতারাতি। গঙ্গাচরণ বললে, কোথায় যাবেন চলে নিজের গাঁ ছেড়ে? বিশ্বাস মশাই বললেন, আপাতক যাচ্ছি গঙ্গানন্দপুর, আমার শ্বশুর বাড়ি। এ গায়ে আর থাকবো না, ডাকাতের দেশ। সামান্য 2-4 মণ ধান চাল কে না ঘরে রাখে বলুন তো পণ্ডিত মশাই? তার জন্যে মানুষ খুন আজ ফসকে গিয়েছে, কাল যে খুন করবে না তার ঠিক কি? এ দেশের খুঁড়ে নমস্কার বাবা। আপনার জমি জমা পুকুর এসবের কি ব্যবস্থা হবে? আমার ভাগ্নে দুর্গাপদ মাঝে মাঝে আসবে যাবে, সে দেখাশুনো করবে। আমি আর এমুখ হচ্ছি না কখনো, ঢের হয়েছে। ভালো কথা, একটা ভালো দিন দেখে দেবেন তো যাবার। বুধবার সকালবেলা বিশ্বাস মশাই সত্য সত্যই জিনিসপত্র সমেত নতুন গা কাপালিপাড়ায় বাস উঠিয়ে চলে গেলেন। অনঙ্গ বউ শুনে বললে, এই বিপদের দিনে তবু এই একটা ভরসা ছিল, কোথাও চাল না পাওয়া যায়, ওখানে তবু পাওয়া যেত। এবার গায়ের খুব দুর্দশা হবে। 1 দানা ধান চাল কারো ঘরে রইল না আর। ভয়ে পড়েই লোকটা চলে গেল। শ্রাবণ মাসের শেষ, বেড়ায় বেড়ায় তিতপল্লার ফুল ফুটেছে। কোচ বকের লম্বা সারি নদীর উপর দিয়ে
উড়ে যায় এপার থেকে ওপারের দিকে। অনঙ্গবউ নদীর ঘাটে জল তুলতে গিয়েছে। ভূষণ ঘোষের বউ এক জায়গায় হাবর কাদার উপর ঝুঁকে পড়ে কি করছে। অনঙ্গবউকে দেখে সে যেন একটু সংকুচিত হয়ে গেল, যেন এই অবস্থায় কারোর সঙ্গে দেখা না হলেই ভালো ছিল। ভাবটা এমন। অনঙ্গবউ কৌতূহলের সঙ্গে বললে, কি হচ্ছে গো গয়লা দিদি? ভূষণ ঘোষের বউয়ের বয়স কম নয়, অনঙ্গ বউয়ের সমবয়সী কিংবা 2-1 বছরের বড় হতেও পারে। আঁচলে কি একটা ঢেকে সলজ্জভাবে বললে, কিছু না ভাই, কিছু না। তবে ওখানে কি হচ্ছে, তোমার মরণ? এমনি, তবুও নিঃশ্বাস তুলছি বলেই হঠাৎ সলজ্জ হাসি হেসে আঁচল দেখিয়ে বললে, মিথ্যে কথা বলবো না, বামুনের মেয়ের সামনেই দেখো। অনঙ্গবউ বিস্ময়ের সঙ্গে বললে, ও কি হবে, হাসাচ্ছে বুঝি? গয়লা বউয়ের আঁচলে এক রাশ কাদা মাখা গেঁড়ি গুগলি। সে বললে, হাঁস নয় ভাই, আমরাই খাবো। ও কি করে খায়? এমনি শ্বাস বের করে ঝাল চচ্চড়ি হবে। সত্যি? অনেকে খায়, তুমি জানো না? আমরা শখ করে খাই ভাই। কি করে রাঁধে আমাকে বলে দিও তো। না ভাই, তুমি খেতে যাবে কি দুঃখে, তোমাকে বলে দেব না। সেদিনই একটু বেলা হলে কাপালিদের ছোট বউ এসে বললে, 1 খুঁচি চাল ধার দিতে পারো দিদি? বড্ড লজ্জায় পড়েছি। অনঙ্গ বউ বললে, কি ভাই? ভূষণ কাকার বউ এসেছে, 2টো চাল নিতি। 2 দিন ভাত পেটে যায়নি। 2টো গেঁড়ি গুগলি তলে এনেছে, সেদ্ধ করে খাবে, কিন্তু 2টো চাল নেই। আমার বাড়ি এসেছে, তা বলে তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে। আমারও চাল নেই ভাই। 2টো একটা হবে না? আছে, দেবার মতো নেই। তোর কাছে নুকুবো না, 4 চাল আছে, তা থেকে দেব না। 3 বেলার খোরাকও নাই। কাপালি বউ বসে পড়ে গালে হাত টেনে টেনে বললে, তাই তো, কি হবে উপায় দিদি? চাল তো কোথাও নেই, কি করি বলো তো? অনঙ্গ বউ বললে, ছিল বিশেষ মশাই, যা হোক ঘরে 2টো ধান চাল ছিল, সেও চলে গেল। আমরাও তো তাই বলি, তবে কোন সাহসে চাল দেব বের করে? তা তো সত্যি কথাই। হঠাৎ অনঙ্গ বউ হেসে বললে, রাগ করলি ভাই ছোট বউ? না ভাই, এর মধ্যে রাগ কিসের? আঁচল পাত, চাল নিয়ে যা। তোমাদের যা হয় হবে, তবু থাকতে দেব না, তা কি হয়? নিয়ে যা। দিন কতক পরে চালের ঘোর অনটন লোকের ঘরে ঘরে। প্রত্যেকের বাড়ি এসে চাল ধার চায়। কে কাকে দেবে? অনঙ্গ বউ 2 দিন ছেলেদের মুখে ভাত দিতে পারলে না, শুধু সজনে শাক সেদ্ধ। একদিন এসে কাপালি বউ 2টো শুশনি শাক দিয়ে গেল। একদিন গঙ্গাচরণ কোথা থেকে একখানা থোড় নিয়ে এলো। ভাতের ফ্যান চেয়ে ঘরে ঘরে ফিরছে ত্রিপুরা জেলা থেকে আগত মেয়ে পুরুষ। গ্রামে হাহাকার পড়ে গেল। সন্ধ্যার দিকে রামলাল কাপালি এসে গঙ্গাচরণকে চুপি চুপি বললে, পণ্ডিত মশাই চাল নেবেন? গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, কোথায়?